লেখক উজ্জ্বল সংযুক্তার বিদ্রোহিণী। আজ 14 বছর সশ্রম কারাদণ্ডের পরে যখন সেন্ট্রাল জেলের বাইরে এসে দাঁড়িয়ে মুক্ত আকাশের নিচে বুক ভরে দীর্ঘশ্বাস নিয়ে দাঁড়ায়, দুহাত তুলে ধরে আকাশের দিকে, তখন মনে হয় মণিমালার তার জন্য এখন এক স্বাধীনতা অপেক্ষা করে আছে। অতীতের সব স্মৃতি যন্ত্রণাগুলো থেকে আজ মুক্ত। পেছনে ফিরে তাকানোর জন্য আজ তার কাছে কেউ নেই। একদিন নিজের হাতে নিজের যন্ত্রণাময় জগৎটাকে শেষ করে দিয়ে আত্মসমর্পণ করেছিল নিকটবর্তী পুলিশ থানায়। রক্তাক্ত হাতে কাটারি ধরে থানায় এসে বলেছিল, আমি সবাইকে শেষ করে দিয়েছি, আমার পরিবারের। এবার আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। নিজের গলায় কাটারির আঘাতটা মারতে পারিনি বলেই আজ আত্মসমর্পণের জন্যই এসেছি। থানায় এসে সেদিন বসে পড়েছিল রক্তাক্ত কাটারিটা হাতে ধরে, চোখ দিয়ে তখন আগুনের ঝলক, শান্ত নির্লিপ্ত চেহারা। থানায় তখন হইচই পড়ে গেছিল। বড়বাবু আরও যত পুলিশ স্টাফ ঘিরে ধরেছিল মণিমালাকে। থানার বড়বাবু আদেশ করেছিলেন, মহিলা কনস্টেবলকে আগে ওকে এক গ্লাস জল দাও, একটু শান্ত হোক, তারপরের ঘটনাগুলো দেখে নিচ্ছি। থানার বাইরে তখন হইচই, অগণিত জনতার ভিড়, পুরো গ্রামবাসী ভেঙে পড়েছিল থানার সামনে। হাতে লাঠি সোটা বল্লম নিয়ে চিৎকার করে যাচ্ছিল। গ্রামবাসীরা একটাই কথা বলে যাচ্ছিল, ছেড়ে দাও বড়বাবু, ওই হারামজাদিকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। ক্ষিপ্ত জনতাকে থানার বড়বাবু আরও কয়েকজন কনস্টেবল মিলে অনেক কষ্টে শান্ত করায়। ক্ষিপ্ত জনতার উদ্দেশ্যে বড়বাবু বলে উঠেছিল, আপনারা যে যাই করুন, কানুন নিজের হাতে নেবেন না, কানুন কানুনের পথেই হাঁটবে। যে যার মতো নিজের বাড়ি চলে যান, তাতেই সবার মঙ্গল। থানার গারদের মধ্যে মণিমালাকে বসিয়ে সব কথা শুনে গিয়েছিল মণিমালার কাছ থেকে। মহিলা পুলিশ কনস্টেবলকে দায়িত্ব দিয়েছিল মণিমালাকে স্নান করিয়ে খাইয়ে তবেই গারদে ঢোকাবে। ততক্ষণে বড়বাবু ঘটনার স্পটে পৌঁছে গেছেন। চারটে শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘরের মধ্যে পড়ে আছে। রান্নাঘরে থেকে কেরোসিনের ধারা বয়ে চলেছে সারা বাড়িতে। মৃতদেহগুলির মধ্যে 2 জনের বয়স 60 ঊর্ধ্ব, তার মধ্যে একজন মহিলা, আরও 2 জন পুরুষের দেহ। একজনের 40-এর কোটায় হবে, আর একজনের 28 বা 30-এর মধ্যে। পূর্ণাঙ্গ তদন্ত করে বডিগুলোকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে বাড়িতে সিল করে দেওয়া হলো। দীর্ঘ 8 মাস মণিমালার বিরুদ্ধে কেস চলল কোর্টে। 4 জনকে নরহত্যার দায়ে দোষী মণিমালাকে 14 বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হলো। নিজের পক্ষের কোনো উকিল চায়নি মণিমালা। প্রথম দিন থেকে নিজের দোষ স্বীকার করে নিয়েছিল। কেসটা সহজ হয়ে গেছিল। তথাপি মণিমালাকে সরকারি উকিল নিযুক্ত করেছিল। প্রতিপক্ষের উকিল যথার্থ বক্তব্য পেশ করে কোর্টে। আর তারপরে জজ সাহেবের শেষ আদেশ, মণিমালার প্রতি 14 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করলাম অপরাধীকে। তারপরে সেন্ট্রাল জেলে রওনা করা হয় মণিমালাকে। কয়েকটা দিন তো সেন্ট্রাল জেলের ভেতরে খুনি আসামিদের সাথে থাকতে হয়, তবে একটাই রেয়াত, মণিমালাকে মহিলা জেলের বিভাগে রাখা হয়। এই বিভাগে বেশিরভাগই খুন করা আসামি, আর মণিমালা তো ছিল 4টে খুনের আসামি। প্রথম কয়েকটা দিন যখনই জেলের নিয়মের বাইরে বিশ্রাম পেত, তখনই চোখের সামনে ভেসে উঠত সেই স্মৃতিগুলো। জেলের সেলের ভেতর এক কোণে মুখ বুজে হাঁটুতে মাথা দিয়ে স্মৃতিতে ভেসে উঠত। একদম ছোটবেলার স্মৃতি কিছুটা অস্পষ্ট হলেও এখনও মনে আছে মণিমালার। মা বাবার ছোট সন্তান, 2 বোন ওরা, মণিমালা আর দিদি, ওর থেকে 4 বছরের বড় অনন্যা। বাবা কলকাতা শহরতলির একটা ছোট্ট গ্রামে সামান্য একটা মুদিখানার দোকান চালাতো। মা বেশিরভাগ বাড়িতেই থাকতো ঘর গৃহস্থালী কাজের সাথে। কিছু সেলাই ফোড়াই করে যেটুকু সামান্য রোজগার হতো তার পুরোটাই খরচা করে দিত মেয়েদের স্বাদে আহ্লাদে। বাবা মায়ের দুজনেরই ইচ্ছা ছিল মেয়েদের খুব ভালো করে পড়াশোনা করাবে, নিজের পায়ে দাঁড়াতে পারে এমনটা শিক্ষা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল। মণিমালা ছোটবেলা থেকে খেলাধুলায় ছিল প্রচুর উৎসাহ। ছেলেদের সাথে 10 বছর বয়সেই মাঠে গিয়ে ফুটবল খেলায় মেতে উঠত।
তার সাথে কবাডি, ভলিবল তো ছিলই। কথায় কথায় দৌড়ঝাঁপে ছেলেদেরও পিছিয়ে ফেলত। বয়স বাড়ার সাথে সাথে পড়াশোনায় যেমন ভালো ফল করত, তেমনি খেলাধুলোয়। 15 থেকে 16 বছর বয়সেও তার শরীর নিটোল সুস্বাস্থ্যের প্রতীক ছিল। শরীরে আলস্য তো ছিলই না, উল্টে কিছুটা মারকুটে টাইপের। এর জন্য স্কুলের সহপাঠী তথা দিদিমণিদের কাছ থেকেও তিরস্কার পেতে হয়েছিল। যেমন প্রশংসা পেত পড়াশোনা খেলাধুলায়, তেমনি একটু বদমেজাজি মারকুটের জন্য তিরস্কারও পেতে হতো পদে পদে। দিদি অনন্যা 12 ক্লাসে পড়ার সময় প্রেমে নিয়ে মেতেছিল। আগে আর পড়াশোনা করতে পারেনি। বিকাশ একটা প্রাইভেট ফার্মে কাজ করত। অল্প বয়স, দেখতে সুন্দর, স্মার্ট চেহারার সাথে সুন্দর ব্যবহার দিদির নির্বাচনকে মা বাবা ঠেলে ফেলতে পারেনি। তাই মাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগেই অনন্যা আর বিকাশের বিয়ে হয়ে যায়। মণিমালা তখন সবেই ক্লাস 9-এর ছাত্রী। দিদির বিয়েতে খুব মজা করেছিল, খুব কাজ করেছিল দিদির বিয়েতে ছুটে ছুটে। দিদি বাড়ি থেকে চলে যাওয়ার পর মনটা একটু একলা হয়ে গিয়েছিল। যতটা খুশি হতো বাড়িতে থাকতে, ওই শুধুমাত্র দিদির জন্য। দিদি যাওয়ার পরে তো সেটাও আর নেই। ঝগড়াঝাঁটি মারপিট হতো মাঝে মাঝে। দিদির সাথে আবার রাত্রেবেলা গলা জড়িয়ে দুজনে শুয়ে শুয়ে নিজেদের কথা বলতো। দিদি শোনাতো তার প্রেমের ঘটনাগুলো গলা জড়িয়ে ধরে রাত্রিবেলা। মণিমালা এই প্রেম ভালোবাসাতে ততটা উৎসাহ পেত না। মণিমালার স্বপ্ন ছিল খেলাধুলা। একদিন ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে ওঠার স্বপ্ন দেখত মণিমালা। কিন্তু সেই স্বপ্নই থেকে গেল মণিমালার। তখন সবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, উঁচু ক্লাসে ওঠার তোড়জোড় সবে শুরু। তখনই একদিন বাবার সেরিব্রাল অ্যাটাক হয়। আর সেই সেরিব্রাল অ্যাটাক এতটাই জোরে ছিল, হাসপাতালে নিয়ে যাওয়া মুহূর্তেই প্রাণ চলে যায়। বাবার মৃত্যুতে মা প্রচণ্ড ভেঙে পড়ে। পাশে দাঁড়ানোর মতো কেউ নেই তখন। রোজগার বলতে বাবার ছোট্ট মুদিখানার দোকান। মণিমালার কাছে তখন পিতার বিয়োগ, মা বাবার মৃত্যুর শোকে এক প্রকার শয্যাশায়ী, আর অন্যদিকে মুদিখানার দোকান। এই জায়গাটার থেকেই তো সংসার চলে। এই আর্থিক দিকটাকেও সচল রাখতে হবে। তখনই প্রশ্ন উঠে পড়ে, নিজের শিক্ষা ব্যবস্থা কি করে করবে? সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে মণিমালার মাথার উপরে। বাবার পারলৌকিক কার্য সমাপ্ত হওয়ার পরে বাড়িতে মাকে যেটুকু পারে গুছিয়ে দিয়ে মুদিখানার দোকানে গিয়ে বসল। নিজেদের সংসার চালাতে হবে তো। এতদিন বাবা ছিল মাথার উপর বট গাছের মতন, কোনোদিনও বুঝতে দেয়নি অভাব অনটনের কথাগুলো। আজ বাবার ছেড়ে দেওয়া দায়িত্বগুলোকে নিজের কাঁধের উপর তুলে নিল মণিমালা। মাত্র 17 বছর বয়সে মুদিখানার দোকান চালাতে শুরু করলো। অনেক চেষ্টা করেছিল দোকান চালিয়ে পড়াশোনা চালাতে, তার সাথে যদি খেলাধুলাটাও চালাতে পারত। কিন্তু পেট এমন দায়, সব ইচ্ছাগুলোকে জলাঞ্জলি দিয়ে শেষে আর্থিক দিকটাই বেছে নিতে হলো। যে জিনিসটাও কোনোদিন দেখেনি, ঠিক করে করবে কি করে সেটা? মুদিখানার দোকান চালানো তো সহজ নয়। এদিকে দিদি আর মা চাপ দিতে শুরু করলো, পরিবারের যা এখন অবস্থা, তুই একটা বিয়ে করে নে, তাতে তোর জীবনটা বেঁচে যায়। মণিমালা বিয়ের কথা শুনে বিগড়ে উঠে বলে, মাকে এই অবস্থায় ছেড়ে আমি চলে যাব, তোরা ভাবলি কি করে? অনন্যা আর ওর বর দুজনেই চাপ দিত, মায়ের জন্য অত ভাবতে হবে না তোকে, আমরা তো আছি, তোর বিয়ের পরে তুইও দেখবি মাকে। মুদিখানার দোকানটা বিক্রি করার চেষ্টা কর, তুই পারবি না চালাতে, অনেক ঝামেলা আছে। অনেক কিছুই বোঝে মণিমালা। 3টে দিন দোকান চালিয়ে বুঝতে পেরেছে যতটা সহজ মনে করেছিল ততটা সহজ নয়। অনেক লোকের ধার বাকি ছিল, সেগুলো কেউ দিতে চায় না। বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র আসতো, সেই সব মহাজনেরা চাপ দিতে শুরু করলো ধার মেটানোর জন্য। এক প্রকার নাজেহাল অবস্থায় পৌঁছলো দোকানের সমস্যা নিয়ে। আর তখনই একটু নিমরাজি হয়েই বিয়ের জন্য মত দিল। জামাইবাবু একটা সম্বন্ধ নিয়ে এসেছিল, ছেলেটা প্রাইভেট ফার্মে চাকরি করে। এক দিদি, তার বিয়ে হয়ে গেছে, মা বাবা বাড়িতে, আর একমাত্র ছেলে। বাবা সামান্য ব্যবসা করে, ফুটপাথে হকারির কাজ। মণিমালার থেকে বছর 8 বড় হবে। মণিমালাকে যেই দেখবে তাদের পছন্দ হয়ে যাওয়ার মতো মেয়ে। মাঝারি উচ্চতার শরীর, উজ্জ্বল শ্যামবর্ণ একটা মিষ্টি মুখশ্রী। এমন মেয়েকে কেই না পছন্দ করবে? ছেলের বাড়ি থেকে এক নজরেই পছন্দ করে নিয়েছিল মণিমালাকে। সেদিন মণিমালাকে দেখতে এসেছিল শ্যামলের পরিবার। তখন শ্যামল জিজ্ঞেস করেছিল,
শুনেছি আপনি পড়াশোনা খেলাধুলায় খুব উৎসাহ রাখেন। হ্যাঁ, আগেও পড়াশোনার ইচ্ছা আছে। যদি আপনি এই বিষয়ে একটু সাহায্য করেন আমি কৃতজ্ঞ থাকব। শ্যামল পাত্র হিসেবে বেশ ভালোই ছিল। দেখতে শুনতে মোটামুটি সাধারণ পরিবারের ছেলে। হালকা মোটাসোটা চেহারা, গায়ের রং ফর্সাই বলা যাবে, উচ্চতা সামঞ্জস্যই। মণিমালার চোখে খারাপ লাগেনি সেই সময়। শ্যামল বলে উঠেছিল, আপনি যদি পড়াশোনা চালিয়ে যেতে চান আমি রাজি আছি, সব দিক দিয়ে আমি সাহায্য করব। মণিমালা শ্যামলের কথায় কিছুক্ষণের জন্য বিগলিত হয়ে উঠেছিল। যাক, এমন একটা পরিবার তার পড়াশোনা চালাতে সাহায্য করবে, এটা ভেবেই সে মনে মনে সন্তুষ্ট হয়েছিল। শ্যামলের পরিবারকে সব কিছুই বলে দেওয়া হয়েছিল, আর্থিক অবস্থার কথা। অতি সাধারণভাবে মণিমালা আর শ্যামলের বিয়ে হয়ে যায়। বিয়ের কয়েকদিন আগে দোকানের সব জিনিসপত্র বিক্রি করে দেওয়া হয়। দোকান ঘরটা নিজেদেরই ছিল, সেটা তখনকার মতো রেখে দেওয়া হয়। দোকানের বেশিরভাগ টাকাটাই মায়ের নামে ফিক্সড ডিপোজিট করে দেয় দুই বোনে। অল্প কিছু টাকা খরচ করে মণিমালার বিয়ে দেওয়া হয়। কথা শ্যামল তথা ওর পরিবারও জানত। ওরা সবাই মেনে নিয়েছিল এই কথায়। আর একটা কথা, দুই বোনেই ঠিক করেছিল যতটা পারে মাকে সাহায্য করা, দেখাশোনা করা, এগুলো দুই বোনই ভাগ করে নেবে। বিয়ের প্রথম সপ্তাহ খুব সুন্দরভাবে কেটে গেল। মণিমালা কোনোদিন রান্নাবান্না করতো না বাপের বাড়িতে, শেখেওনি আরও 5টা মেয়ের মতন। তথাপি শ্বশুর বাড়ি এসে যেটুকু পারত চেষ্টা করত। শাশুড়িমা ভালোই দেখিয়ে দিত সব কিছু। শাশুড়িমা নিজেও হাত লাগাতো বৌমার সাথে গৃহস্থের কাজে। বিয়ের 10 দিন পরে মণিমালা আর শ্যামল গেল দার্জিলিংয়ে হানিমুন মানাতে 5-6 দিনের জন্য। এই কটা দিন দুজনে খুব আনন্দ করেছিল। মণিমালার মনে হয়েছে এইটাই বোধহয় জীবন, বাকি জীবনটাও এত খুশিতে আনন্দে কেটে যাবে। নিজের মনকে প্রশ্ন করে, এই জীবন থেকে দূরে থাকতে চেয়েছিল নিজের পড়াশোনা, নিজেরই খেলাধুলার জন্য। আজ তার কাছে সত্যি মনে হচ্ছে শ্যামল একটা সুন্দর মনের মানুষ। পাহাড়ের বুকের চা বাগানের ধারে দুজনে হাত ধরাধরি করে হাঁটতে হাঁটতে একটা সুন্দর জীবনের শুরুটাই যদি এমন হয়, বাকি জীবনটা কত না সুন্দর হবে। নিমেষে কেটে গেছিল 5টা দিন একে অপরের বাহুবন্ধনে। সারাদিন ঘোরাফেরার পরে সন্ধে থেকে শ্যামলের রোমশ বুকে মাথা দিয়ে কত বিগত দিনের গল্পই না করে গেছিল। শুধু মনে হচ্ছিল অনেক বড় শান্তি এই চওড়া রোমশ বুকটার মাঝখানে মাথা রেখে। শ্যামলও আদরে আদরে ভরিয়ে দিয়েছিল মণিমালাকে দার্জিলিংয়ের হানিমুনের সেই কয়টা দিন। হানিমুনের পরে ফিরে এসেছিল শ্বশুর বাড়িতে। দুজনেই খুব খুশি ছিল ফিরে এসে, যে যার মতন কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল। দার্জিলিং থেকে ফেরার পরে মণিমালা মাকে দেখতে কয়েক ঘন্টার জন্য অনুমতি নিয়ে চলে এসেছিল মায়ের কাছে। মা অনেকটাই একা হয়ে গেছিল। দুই বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে মণিমালাকে দেখে বুকে জড়িয়ে ধরে বলেছিল, মাঝে মাঝে একটু দেখা করে যাস, আজকাল বড্ড একা একা লাগে, খুব ভয় লাগে। মণিমালার মনটা বেদনায় ভরে ওঠে মায়ের একাকিত্বে। আমি তো বলেই ছিলাম মা, বিয়েতে আমার মত ছিল না, তাও তোমরা দিয়েছিলে দূরে ঠেলে বিয়ের নামে। যেতে চাইনি আমি, তবুও তুমি আর দিদি মিলে আমাকে দূরে পাঠিয়ে দিলে। তবে আমি আসব যখন সময় পাবো। বিয়ের পরে আমারও তো কিছু কর্তব্য থেকে যায় স্বামী শ্বশুর বাড়ির। মায়ের দেখাশোনা কিছুটা করে ফিরে এসেছিল শ্বশুর বাড়িতে। এরপরেও মাসখানেক বেশ কেটে যায় শ্বশুর বাড়িতে আনন্দেই। মাঝে মধ্যে মাকে দেখতে যায় দুজনেই, আবার কখনো একা মণিমালা। মাস 3 পরে হঠাৎ একদিন শাশুড়ির সুর কেমন বদলে যায়, শ্বশুরেরও ব্যবহার বদল নজরে আসে মণিমালার। একটু আশ্চর্য তো হয়েছিল সেদিন, হঠাৎ করে এমন বদল কেন। 2 দিন পরে জানতে পারল নিজের স্বামীর কাছে। রাতে অন্তরঙ্গ মুহূর্তে শ্যামল হঠাৎ দাবি করে বসল, তোমাদের দোকান আর বাড়িটা বিক্রি করে দাও, আর তোমার মাকে আমাদের বাড়িতে নিয়ে এসো। উনি এইখানেই থাক বাকি জীবনটা, আমরা সবাই মিলে দেখাশোনা করব ওনার। ওই বাড়ি আর দোকানটা বিক্রি করে যা টাকা হবে তাতে একটা ভালো ব্যবসা দাঁড় করানো যাবে। প্রাইভেট ফার্মে চাকরিটা বড্ড কষ্টের, গাধার মতন খাটো, উপায় রোজগার বলতে মুষ্টিমেয়। নিজের উন্নতি কিছু হবে বলে তো মনে হয় না এইরকম প্রাইভেট ফার্মের চাকরিতে। মুহূর্তে শ্যামলের লোমশ বুকের কাছ থেকে ছিটকে যায় মণিমালা।
হঠাৎ তোমার এই কথা মনে পড়ল কেন? এতদিন তো বেশ চলছিলে তোমার ওই রোজগারে। বাবার যা কিছু রোজগার হয় তাতে তো স্বাচ্ছন্দ্যে কেটে যাচ্ছে আমাদের সংসার। হঠাৎ আমার মায়ের ছোট্ট একটু দোকান আর ওই ঘরটার দিকে তোমার নজর পড়ল। আরে বাবা, খারাপ ভাবছো কেন? ওনার বয়স হয়েছে, একা একা থাকেন, কখন কি হয়ে যাবে তার জন্য বলছি। না, মায়ের সম্পত্তি বিক্রি করতে দেব না। মা যখন না থাকবে তারপরে চিন্তা করে দেখা যাবে কি করা যায়। আর মায়ের ওইটুকু সম্পত্তিতে খালি আমার একার অধিকার তো নেই, আমার দিদিরও সমান অধিকার আছে। তাহলে কি করে সম্পত্তি বিক্রি করা যাবে? আর কেনই বা মা এখানে এসে থাকবে নিজের স্বাধীনতা ছেড়ে? তুমি ভুল বুঝছো কেন এত? তুমি কি আমাকে ভালোবাসো না? তাহলে আমার এই আবদারটা রাখতে পারছো না? তুমি কি চাও না আমরা উন্নতি করি আর একটু সুখে থাকি? অবশ্যই চাই। তুমি আরও উন্নতি করো, আরও টাকা রোজগার করো, আমরা সুখে থাকি, চাইবো না কেন? তাই বলে মায়ের সম্পত্তি বিক্রি করে টাকা এনে তোমাকে দেওয়া হবে, আর ওই টাকাতেই হবে আমাদের উন্নতি আর সুখ? এ তোমার অন্যায় প্রস্তাব। আমি মেনে নিতে পারছি না এই অন্যায় আবদার। হঠাৎ রেগে উঠল মণিমালার কথায়। দেখো, তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি যেটা ভেবেছি তোমাকে সেটাই করতে হবে। এর বেশি আমি কিছু বলবো না তোমাকে। বলেই পাশ ফিরে শুয়ে পড়ল শ্যামল। কয়েক মিনিটের মধ্যেই শ্যামলের নাক ডাকা শুরু হয়ে যায়, নিশ্চিন্ত ঘুমের দেশে চলে যায়। মণিমালা আস্তে বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে বসে, রাতের আকাশটার দিকে তাকিয়ে তারাগুলো গুনতে গুনতে। মণিমালা অবাক হয়ে ভাবতে থাকে মানুষটাকে নিয়ে। কতটা লোভী প্রকৃতির এই 3 মাসে একটুও বুঝে উঠতে পারেনি মণিমালা। দুয়ে দুয়ে চারের মতো মিলে যায় শ্বশুর শাশুড়ির ব্যবহার। অসহায় মায়ের অল্প একটু সম্পত্তির দিকে নজর পড়েছে এদের, কিন্তু কিছুতেই এদের মনোবাঞ্ছা সম্পূর্ণ হতে দেবে না যতদিন মা জীবিত আছে। তারপরে না হয় দিদির সাথে আলোচনা করে যা যা হয় তখন চিন্তা করা যাবে। নিজের মনে একটা কঠোর প্রতিজ্ঞা করে নিল মণিমালা। সেদিন রাতে শ্যামলের মুখ থেকে শুনে আন্দাজ করে নিয়েছিল বেশ খানিকটা। পরদিন শ্বশুর শাশুড়িও একই কথা বলেছিল মণিমালাকে। তোমার অসুবিধাটা কোথায়? তোমার বাকি জীবনটা তো এই শ্বশুর বাড়িতেই কাটাতে হবে। শ্যামলকে সঙ্গে করে আগের জীবনের পথে পা বাড়াতে হবে। তাহলে এইটুকু আমার দেখা উচিত। সাথে সাথে মণিমালা উত্তর দিয়েছিল, আমার যা বলার আপনার ছেলেকে সব জানিয়ে দিয়েছি। আমার কাছে নিষ্ফল প্রার্থনা করে লাভ হবে না। শাশুড়ি তীক্ষ্ণ স্বরে বলে উঠেছিল, তোমার জেদটাই একদিন তোমার কাল হয়ে দাঁড়াবে। আমার সোনা টুকরো ছেলে সারাদিন খেটে খেটে কয় টাকা রোজগার করে সেটা তুমি খুব ভালো করেই জানো। আর তোমার মা যদি আমাদের সাথে থাকেন তাহলে কি এমন অসুবিধা হবে? তুমি নিজেও তোমার মায়ের দেখাশোনা করতে পারবে, সর্বক্ষণ চোখের সামনে পাবে। তুমি তো তোমার মায়েরও শত্রু মনে হচ্ছে। বাহ মা, বাহ। আপনি বোঝাবেন আমাকে আমার মায়ের কিসে ভালো হয়, তাই তো? মা নিজের স্বাধীনতা ছেড়ে আপনাদের আমার দয়াতে এখানে পড়ে থাকবে? বাকি জীবনটা নিজের সর্বস্ব ছেড়ে এটাকে আপনি ভালো বলছেন? আর আমি হয়ে গেলাম মায়ের শত্রু? কথা তো আপনার থেকে শিখতে হবে আমাকে। তোমার সাথে কথা বলা দায়। তুমি একটা অসম্ভব জেদি মেয়ে, খালি নিজেকেই চেনো। আমার ছেলে তোমাকে এত ভালোবাসে, তবুও তুমি তার পাশে দাঁড়াবে না? এটাই তোমার জেদ? মণিমালা খানিকটা অবাক হয়ে তাকিয়ে রইল শাশুড়ি মার দিকে। মনে হলো যে শাশুড়ি মাকে এতদিন শ্রদ্ধা করে এসেছে, ভালোবেসে এসেছে, নিমেষে সেটা লোভে পরিণত হয়েছে। একটা বিরাট কালনাগিনী জীব লকলক করতে করতে এগিয়ে আসছে তাকে ভক্ষণ করার জন্য। তখনকার মতন কথা না বাড়িয়ে নিজেকে ব্যস্ত করে তোলে সংসারের কাজে। তথাপি কানে আসে শাশুড়ি মা শ্বশুরের তীক্ষ্ণ আওয়াজের ধ্বনি। মণিমালাকে যা তা বলেই চলেছে দুজনে। স্নান শেষ করে অফিসের জন্য তৈরি হয়ে খাবার টেবিলে বসার সাথে সাথে মণিমালা সবকিছু গুছিয়ে ভাতের থালাটা এনে টেবিলে রেখে পাশে দাঁড়ায়। একগ্রাস মুখে নিয়ে থুতু করে থালাটা ছুঁড়ে ফেলে মাটির দিকে, সাথে বলে ওঠে, মন কোথায় থাকে তোমার? এটা রান্না হয়েছে? নুনে পোড়া সব কিছু। রান্না করার যদি মনই না থাকে তাহলে রান্না করতে আসো কেন? ভাতের থালাটা ছুঁড়ে ফেলে দিয়ে হনহন করে এগিয়ে যায় বেসিনের কাছে। হাতটা ধুয়ে উপরে উঠে যায় শ্যামল। তার কয়েক মিনিটের মধ্যে নিজের ব্যাগটা কাঁধে করে ধুমধুম করে আওয়াজ করতে করতে ঘর থেকে বেরিয়ে যায় অফিসের জন্য। নিরুত্তর মণিমালা কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে শ্যামলের প্রতিক্রিয়াগুলোকে। এক সময় রান্নাঘরে গিয়ে খাবারগুলো মুখে দিয়ে দেখে প্রতিটা রান্নায় সুন্দরভাবে করা, কোথাও কোনো বেশি নুন, কোনো ঝাল নেই।
বুঝতে অসুবিধা হয় না কি কারণে এই তেজ দেখিয়ে আজকে এইভাবে ভাতের থালার ছুঁড়ে ফেলে দিল। রান্না শেষ হয়ে গিয়েছিল, তবুও রান্নাঘর পরিপাটি করে নিজের রুমে চলে এসেছিল মণিমালা। কেঁদে ভাসিয়ে দেওয়ার মেয়ে মণিমালা নয়, একটু তো দুঃখ পেয়েছিল। এখন রান্নাবান্নায় বেশ রপ্ত। যখন ভালো করে রান্না করতে পারতো না, কখনো নুন কখনো ঝাল হয়ে যেত, কখনো পুড়ে যেত, তখন সেই খাবার মুখ বুজে খেয়ে নিয়ে মণিমালার হাতে চুমু দিয়ে উঠত, যেন খাবার দাবার কত সুন্দর করেছে মণিমালা। তারিফের বাঁধ ভেঙে যেত শ্যামলের গলায়। নিজে যখন খেতে বসতো তখন নিজের তৈরি করা তরকারিপত্র মুখে দিয়ে আটকে উঠত। এত বিচ্ছিরি হয়েছে প্রতিটা পদই, তবু এত প্রশংসা কেন? তখন তো মনের মধ্যেই সন্দেহটা দানা বেঁধে ওঠেনি মণিমালার। আজকে পরিষ্কার বুঝতে পারল গলতটা কোথায়। নিজের ড্রেসটা চেঞ্জ করে নিজে খাবার না খেয়েই শাশুড়ি মাকে আওয়াজ দিয়ে বলল, আমি একটু মার কাছে যাচ্ছি আজকে। কোনো উত্তর পাওয়ার আশা না রেখে সদর দরজা খুলে বেরিয়ে যায় মণিমালা। বেশিক্ষণ সময় লাগে না বাসে করে মায়ের কাছে পৌঁছতে, 30 থেকে 35 মিনিট সময় বড় জোর। যখন মায়ের দরজাটা খুলে ঘরে ঢুকলো, দেখলো মা বিছানায় শুয়ে আছে খোলা জানলার দিকে মুখ করে। তখন প্রায় 11:30 বাজে। কি গো, তুমি এই সময় কেমন করে শুয়ে আছো? রান্না করোনি কিছু? মায়ের পাশে গিয়ে বসে পড়ল মণিমালা। দুহাতে মাকে জড়িয়ে ধরে মায়ের মুখটা দুহাতে তুলে ধরে বলে কথাগুলো। কার জন্য রান্না করব বলতো? একার জন্য ভালো লাগে না প্রত্যেক দিন। ওই একটু ভাতে ভাত বানিয়ে নিয়ে খেয়ে নেব। রোজ রোজ বোধহয় তুমি এমনই খাও। সকালে কিছু খেয়েছো না বসে আছো এমনই? ধুর পাগলি মেয়ে আমার, বলেই দুহাতে জড়িয়ে ধরে মেয়েকে। চা বিস্কুট খেয়েছিলাম। চোখটা জলে ভরে ওঠে মণিমালার। বুকের মধ্যে কেমন একটা ব্যথা উৎপন্ন হয় ক্ষণিকের জন্য। এত বেলা অবধি তুমি সকালে চা দুটো বিস্কুট খেয়ে বসে আছো? বাড়িতে আর কিছু নেই নাকি? তুই এত ব্যস্ত হোসনি তো আমার খাওয়ার জন্য। এই তো ভাত বসাবো, তখনই একেবারে খাওয়া হয়ে যাবে সব। মায়ের কষ্টটা বুঝতে অসুবিধা হয় না মণিমালার। ব্যাগে করে এনেছিল একটা কেক। বাস স্ট্যান্ড থেকে নেমেই কিনেছিল কেকটা। প্যাকেটটা ছিঁড়ে তার মধ্যে থেকে একখানা পিস মায়ের মুখে দিয়ে বলে, থাক থাক, বুঝতে পেরেছি, আর বলতে হবে না কিছু। মুখটা খোলো, আমি খাইয়ে দিচ্ছি। একদম চুপচাপ বসে খেয়ে নেবে। বাকি আমি দেখছি রান্না কি করা যায়। আমিও তো খাইনি আজকে, তোমার সাথে একসাথে বসে খাবো বলেই তো এসেছি। পোশাকটা বদলে নেয় মণিমালা। রান্নাঘরে গিয়ে দেখে কয়েকটা আলু ছাড়া আর কিছু নেই। গালে হাত দিয়ে কয়েক মিনিট বসে পড়ে রান্নাঘরে। এই তাহলে মায়ের খাওয়ার শ্রী। আবার চুড়িদারটা গায়ে চাপিয়ে ব্যাগটা হাতে করে রওনা দেয় বাজারের উদ্দেশ্যে। বেশ খানিকটা বাজার, মাছ ডিম তরি তরকারি নিয়ে যখন পৌঁছায় দেখে মা ভাতটা বসিয়েছে। মাকে স্নানে যেতে বলে নিজে সামলে নেয় রান্নাঘরের দায়িত্ব। এক সময়ের টেবিলে বসে পড়ে একসাথে খেতে মা মেয়ে। বেশি কিছু রান্না করে উঠতে পারেনি সেদিন। একটা শাক করেছিল আর তরকারি দিয়ে মাছের ঝোল। মায়ের খাওয়া দেখে বুঝে গিয়েছিল কয়েকদিন থেকে সেদ্ধ ভাত খেয়ে চলেছে। আজ খাবার পেয়ে মনের আনন্দে খাচ্ছে। মায়ের খাওয়াটা দেখতে দেখতে নিজেরই খাওয়া হয়ে ওঠে না। মনটা ভারাক্রান্ত হয়ে কোথায় চলে যায় মায়ের একাকিত্বের চিন্তায়। শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি, শ্যামলের কথাগুলো ভেবে, মায়ের সম্পত্তি লোভে ওদের ব্যবহার দিন প্রতিদিন অসহ্য হয়ে উঠছে। বেদনায় ভরে যায় মনটা মণিমালার। আরও দিন 20 পার হয়ে গেছে শ্বশুর বাড়িতে। তিক্ততা দিন দিন বেড়েই চলেছে। শ্যামল আজকাল অনেক রাত করে বাড়ি ফেরে। ফেরার সময় মদের নেশায় কিছুটা মাতলামো, তীক্ষ্ণ ধার ধার কথাগুলো উড়ন্ত হলেও ইঙ্গিতটা থাকে মণিমালার দিকে। সব কিছু বুঝেও চুপ করে থাকে। রাতে বিছানার একটা কোণে কোনো রকমে রাতটা কাটিয়ে দেওয়ার মতো এরকম পরিস্থিতি হয়ে ওঠে। এত ভালোবাসা এই কদিনে বিতৃষ্ণায় পরিণত হয়েছে। কিসের জন্য? খালি মায়ের সম্পত্তি বিক্রি করে টাকাটা পাওয়ার জন্য এইরকম হেনস্থা করা হচ্ছে, সেটা বুঝতে বাকি থাকে না মণিমালার। শ্যামলার শ্বশুর শাশুড়ি যতই উৎপাত করুক, যতই দুর্ব্যবহার করুক, মণিমালার গায়ে হাত দেওয়ার সাহস জোগাতে এখনো যোজন মাইল দূরে। মণিমালার তেজস্বিনী রূপ এমনই ছিল। ওর সামনে এসে দাঁড়িয়ে দুর্ব্যবহার করার সাহস পেত না কেউই, যত হম্বিতম্বি দূর থেকেই। এর মধ্যে একদিন 2 বোনে ফোনে যোগাযোগ করে মায়ের কাছে একসাথে আসে দুপুরের পরেই। মণিমালা কিছু ফলমূল, মিষ্টি ইত্যাদি নিয়ে নেয় মায়ের জন্য। কিছুক্ষণ আগেই ঢুকেছিল মণিমালা মায়ের ঘরে। দিদি আসার 10 মিনিটের আগেই ও পৌঁছে গিয়েছিল মায়ের কাছে। মণিমালা মায়ের বাড়িতে এসে একটু চমকে ওঠে।
টেবিলের উপর রাখা আগে থেকে ফল মিষ্টি থেকে দামি দামি কেক এগুলো দেখে, আশ্চর্য হয়ে যায়। মা, এগুলো কিনে এনেছো না কেউ দিয়ে গেছে? দিল তো কে দিল? প্রশ্নটা মার দিকে তাকিয়ে করেই ফেলল। আজকাল তুমি নিয়ে এসেছো দেখে তো খুব ভালোই লাগলো। আরে না রে মা, আমি কেন কিনতে যাব? কোনোদিনও কিনেছি নিজের জন্য এত কিছু? তুমি কেননি, আমি দিইনি, দিদিও কয়দিন হলো আসেনি, তাহলে কে এগুলো দিয়ে গেল? ওই তো এখন সন্ধ্যের দিকে শ্যামল প্রায়ই আসে আমার কাছে, মিনিট 15-20 বসে, হাতে করে দামি দামি খাবার নিয়ে আসে। আমি কি এত কিছু খেতে পারি? বারণ করি তাও তো শোনে না। খুব ভালো ছেলে রে, ভাগ্য করে জামাই পেয়েছি। আমার কত খেয়াল রাখে বল। মণিমালার কাছে পরিষ্কার হয়ে যায় শ্যামলের উদ্দেশ্য। আমাকে বাগে আনতে পারিনি বলে মাকে ধরেছে, মাকে ভালো ভালো খাবার ভালো ভালো কথায় ভোলাতে চেষ্টা করছে। হঠাৎ কি মনে করে জিজ্ঞেস করলো মণিমালা, শ্যামল কি কথা বলে তোমার কাছে? ওই তো বলছে একসাথে থাকার কথা, তোদের কাছে থাকার কথা বলছে। আমি একা একা থাকি, কত আপদ বিপদ আছে, কি খাই না খাই, এসব চিন্তা করে। ওই কথাগুলো বলেছে শ্যামল। ততক্ষণে অনন্যাও পৌঁছে গেছে কথাবার্তার মাঝখানে। সব কথাগুলো অনন্যার সামনেও দুবার বলা হয়। শুনে অনন্যা বলে, বেশ ভালোই কথা তো বলেছে শ্যামল। তোদের বাড়িতে নিয়ে যদি যাস, তোর চোখের সামনে মা থাকবে, আমিও যেতে পারবো মাঝে মাঝে। মণিমালা একটা বিদ্রূপের হাসি হেসে বলে, তারপরে কি হবে ভেবে দেখেছো একবারও? অনন্যা মা দুজনেই অবাক হয়ে তাকিয়ে থাকে মণিমালার দিকে। অনন্যা বলে ওঠে, তুই এরকম করে বলছিস যে অন্য কিছু কারণ আছে নাকি? তোরা একটুও বুঝতে পারছিস না? যে ছেলেটা বিয়ের 4 মাসেও এলো না, একদিন মাকে একা দেখা করতে, হঠাৎ এই কয়দিনের মায়ের উপর এত দরদ উছলে পড়ছে কি করে? তার যথেষ্ট সাক্ষী তো আমি। মার অনন্যা আশ্চর্য হয়ে ওঠে। অনন্যা বলে, কি ব্যাপার বলতো, তোর কথায় তো দম আছে। ব্যাপারটা হলো মায়ের সম্পত্তি। হ্যাঁ, মায়ের সম্পত্তিগুলো বিক্রি করে মাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চায়, আর ওই সম্পত্তি বিক্রির টাকা ওকে দিতে হবে ব্যবসার জন্য। আমাকে সুবিধা করতে পারেনি, তাই মাকে ধরেছে এসে। এবার বুঝলে তো সবাই উদ্দেশ্যটা কোথায়? মায়ের উপর ভালোবাসা না ছাই, মায়ের টাকায় ভালোবাসা, মায়ের সম্পত্তির উপরে ভালোবাসা। এবার বুঝতে পারছি এত দামি দামি খাবার এনে মায়ের কাছে বসে কেন। আমার সাথে মাসখানেক হয়ে গেল এই নিয়ে প্রত্যেকদিন অশান্তি চলছে শ্বশুর বাড়িতে। প্রত্যেকদিন রাতে মদ খেয়ে চুর হয়ে এসে ভাষা অভাষায় গালাগালি দেওয়া রোজ নামচা হয়ে উঠেছে। মাসখানেক হলো খাবারও খায় না আমার রান্না করা। শ্বশুর শাশুড়িও একই রকম। আমি ওই ঘরে বার্তা হয়ে গেছি। সবার সাথে থাকলেও আমি একাকী। জানিস কারণটা হলো এই মায়ের সম্পত্তি। যার মেয়ের সাথে বনিবনা নেই, তার মাকে কি করে এত ভালো চোখে দেখতে পারে? এক নাগারে কথাগুলো বলে উত্তেজিত হয়ে উঠছিল কিছুক্ষণের জন্য, দম নিল কথাগুলো শেষ করে। এতক্ষণের শ্যামলের উদ্দেশ্য অনন্যার মার কাছে পরিষ্কার হয়ে উঠল। অনন্যা বলে উঠল, তাহলে বুঝলাম মায়ের উপর এত আদর কেন। এটা তো এক সরাসরি অন্যায়। মা যদি ইচ্ছা করে তবে এইটা করতেই পারে। তবে মা, তুমি কি চাও বলো? দুনিয়ায় আর কেউ থাক না থাক, আমরা 2 বোন তোমার পাশে আছি। মা 2 বোনকে 2 হাতে জড়িয়ে ধরল। অনন্যার মণিমালার মাথাটা নিজের মাথার সাথে জড়িয়ে ধরে বলে উঠল, তোরাই তো আমার প্রাণ, তোরাই তো আমার জীবন। তোরা দুজনে চিন্তা করে দেখ কি করবি। তোদের উপরে তো ছেড়ে দিয়েছি আমার জীবনের সমস্যাগুলো। তোরা যা ভালো বুঝবি সেটাই কর। আমার সম্মতি থাকবে তোদের প্রত্যেকটা কথায়। 2 বোনে 2 হাতে মাকে মাঝখানে জড়িয়ে ধরে অশ্রু গড়িয়ে পড়ে 2 বোনেরই। তারই মধ্যে মণিমালা বলে ওঠে, মা যেমন আছে তেমনই থাকবে। যদি খুব অসুস্থ হয়ে যায় আমি এসে থাকবো মায়ের কাছে। আর মায়ের কাজের লোক যেমন আছে তেমনই আসবে যাবে। কারোর প্রলোভনে পা দিতে হবে না। মা আমাদের দুজনের মা। জীবিত থাকা অবধি নিজের ঘরে বাস করবে সম্মানের সাথে, নিজে স্বাধীনভাবে। কারোর পরাধীনতা রাজপ্রাসাদের না। আমি তো এটাই চাই। এবার তোমরা বলো। মাকে জড়িয়ে ধরে অনন্যা বলে উঠল, তুই যেটা বলেছিস সেটাই হবে মনি। মার সম্মান আগে। কালকে শ্যামলের বাড়িতে গিয়ে নিজের সর্বস্ব দিয়ে ভিখারির মতো জীবনযাপন করা আমিও সহ্য করব না। এরপরে আরও দিন 15 কেটে গেছে। মাকে একটা ফোন দিয়ে গেছে অনন্যা। এতদিন মায়ের কাছে কোনো ফোন ছিল না। 2 বোনেই সময়ের মতন ফোন করত। খবর অন্তর দেওয়া নেওয়া হতো মা 2 মেয়ের সাথে। এর মধ্যে একদিন শ্যামল বলল, আমার অফিসে ডিউটিতে আমি 2 দিনের জন্য বাইরে যাচ্ছি।
সেদিন কোনো উত্তর দেয়নি। কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করেনি মণিমালা, কবে ফিরবে তাও জিজ্ঞাসা করেনি। শ্যামল নিজের মতন জিনিসপত্র গুছিয়ে সকাল হতে বেরিয়ে পড়ে যেখানে যাওয়ার। সারাদিনে বার দুয়েক মাকে ফোন করে মণিমালা। মনটা ভালো না লাগায় কেমন একটা বিষাদে ভুগছিল। সন্ধ্যা থেকেই থেমে থেমে বাম চোখটা লাফিয়ে উঠেছিল বার কয়েক। বারান্দায় বসেছিল অনেক রাত্রি পর্যন্ত খাওয়ার পরে। এর মধ্যে একবার মায়ের সাথে একবার দিদির সাথে কথা বলে মনটা একটু হালকা করে নেয়। তারপরে বিছানায় চলে যায়। অনেকক্ষণ ঘুম আসে না। এদিক ওদিক করতে করতে এক সময় তন্দ্রার মতো লেগেছিল মণিমালার চোখে। তন্দ্রা গাঢ় হতে পারিনি। হঠাৎ ফোনে ঘন্টা বেজে উঠল মণিমালার শিয়রে। চোখটা কচলে লাইটটা জ্বালিয়ে দেখল রাত 2টো বাজে। কি ব্যাপার, এত রাত্রে কে ফোন করলো? ফোনটা হাতে নিয়ে দেখে মায়ের ফোন। ফোনটা রিসিভ করতে মায়ের আত্মচিৎকার ভেসে উঠল, মণি, সারা ঘরে আগুন লেগেছে, বাইরে বেরোতে পারছি না, বাইরে থেকে দরজা বন্ধ। অনেক চিৎকার চেঁচামেচি করেছি, কেউ আশেপাশে সাড়া দেয়নি। যেটুকু জল ছিল সেটুকু ছিটিয়েছি, তাতেও নেভেনি। আমি বোধহয় পুড়ে মরে গেলাম। মায়ের কথাগুলো শুনে ফোনটা হাতে নিয়ে স্তম্ভিত হয়ে উঠল মণিমালা কয়েকটা মুহূর্ত। মা, তুমি ফোনটা রাখো, আমি ব্যবস্থা করছি। মা, তুমি নিজেকে একটু সামলে রেখো, আমি যাওয়া পর্যন্ত নিজেকে একটু সামলে রেখো মা। মায়ের ফোনটা কেটে দিয়েই আগে দমকলে ফোন করলো। মায়ের বাড়ির ঠিকানাটা বলে দিল। আগুন লেগেছে। তারপরে দিদিকে ফোন করলো। অনন্যা কথাটা শুনে চিৎকার করে উঠল ফোনের ভিতরেই, বলে আমিও যাচ্ছি এক্ষুনি। রাতের ড্রেস যা ছিল সেই অবস্থায় কয়েকটা টাকা নিয়ে চিৎকার করে করে শ্বশুর শাশুড়িকে জানালো মায়ের বিপদ হয়ে গেছে, আগুন লেগেছে মায়ের বাড়িতে। মা একা আছে, আমি যাচ্ছি। ঘর খোলা থাকলো। সদর দরজা খোলা রেখেই দৌড়াতে দৌড়াতে মেন রাস্তায় এসে পৌঁছালো। রাত্রি তখন 2:30 বাজে। গাড়ি ঘোড়া বাস তো এখন চলবে না। অনেক কষ্টে দূর থেকে একটা ট্যাক্সি আসতে দেখে সামনে দাঁড়িয়ে পড়ল। কোনো কথা জিজ্ঞেস না করে পেছনের সিটে বসে ঠিকানাটা বলে ট্যাক্সি ড্রাইভারকে বলল, যত তাড়াতাড়ি সম্ভব শিগগির চলুন সেখানে। আপনার কাছে হাত জোড় করছি, আমার মায়ের খুব বিপদ, আগুন লেগে গেছে বাড়িতে, যত তাড়াতাড়ি পারেন পৌঁছে দিন। ট্যাক্সি ড্রাইভার মানবিকতা দেখিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলল। 10 মিনিটের মধ্যে এসে পৌঁছালো মায়ের বাড়ির সামনে। সামনে তখন লোকে লোকারণ্য। দমকলের একটা গাড়ি এসে পৌঁছেছে। আগুনে লেলিহান বাড়ি সম্পূর্ণ ঘিরে ধরেছে। মা মা বলে চিৎকার করে আগুনের মধ্যে ঢুকতে গেছিল। কয়েকজন দমকল কর্মী ধরে ফেলল মণিমালাকে। ততক্ষণে অনন্যার জামাইবাবু পৌঁছে গেছে। মণিমালাকে সবাই মিলে আটকে রাখলো। এই আগুনের লেলিহানের মধ্যে তুমি কি করবে মণি? জামাইবাবু এই কথাটাই বলেছিল বারবার। দমকল কর্মীরা আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদের সাহায্য পেতেই হবে আমাদের। তবুও মণিমালা দম দেয় না, চিৎকার করে চলেছে। সবার হাত থেকে ছাড়িয়ে আগুনের মধ্যে ঢুকে যাবার আপ্রাণ চেষ্টা। মাকে বাঁচাতেই হবে, মাঝে পুড়ে মরে যাবে। সে কি করে থাকতে পারে? হাত পা বাঁধা দিদি জামাইবাবু দুজনে বেঁধে রেখেছে হাতে। তারপরে চেষ্টা চালিয়ে যাচ্ছে কি করে এদের থেকে ছাড়া পেয়ে মাকে বাঁচাবে। 8 ঘন্টার প্রচণ্ড চেষ্টায় দমকলের সহায়তায় আগুন নেভানো গেল। দরজা ভাঙার সাথে সাথে মণিমালা, অনন্যার বিকাশ ঘরের মধ্যে, সাথে দমকল কর্মীরা। ঘরের মধ্যে বিভৎস অবস্থা দেখে শিউরে উঠবে যে কোনো মানুষ। মণিমালা ছুটে গিয়ে চলন্ত অবস্থায় মাকে নিজের আঁচলে ঢেকে নিল। সাথে এক বুক ফাটা চিৎকার, মা, এইসব কি করে হলো? মায়ের চোখটা তখন খুঁজে বেড়াচ্ছে 2 বোনের মুখের দিকে। মণিমালার বুকের মধ্যেই মায়ের চোখ দুটো বন্ধ হয়ে নিস্তেজ হয়ে উঠল শরীর। পরক্ষণে স্ট্রেচারে দমকল কর্মীরা অ্যাম্বুলেন্স নিয়ে ছুটল হাসপাতালের উদ্দেশ্যে, সাথে 2 বোন আর জামাইবাবু। হাসপাতালে পৌঁছে ডাক্তাররা দেখতেই বলেছিল আর নেই, কিছুক্ষণ আগেই প্রাণটা বেরিয়ে গেছে। ডাক্তারের কথাটা শুনতেই মণিমালার চোখের জল হঠাৎ শুকিয়ে গেল। একটা সাংঘাতিক চিন্তা গ্রাস করল মনের মধ্যে। এদিকে অনন্যা কান্নায় ভেঙে পড়েছে মায়ের স্ট্রেচারের কাছে। মণিমালা কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। মায়ের স্ট্রেচারের কাছে মায়ের হাতটা ধরে মুখের চোয়াল দুটো শক্ত করে উঠেছে। একটা অজানা আশঙ্কায়, একটা সন্দেহ বারবার কাজ করছে। তবে কি মায়ের ঘরের আগুন লাগাটা আকস্মিক না উদ্দেশ্য প্রণোদিত? প্রশ্নটার জেগে উঠতে চোখের অশ্রু শুকিয়ে গিয়ে বেদনার বদলে প্রতিশোধ জ্বলে উঠল কিছুক্ষণের জন্য। তার আশঙ্কা যদি সত্যি হয় তবে তার পরিণতি হবে সাংঘাতিক। প্রতিজ্ঞা করে নিল দৃঢ় মায়ের মৃতদেহ ছুঁয়ে।
চোখে তখন বিন্দু মাত্র অশ্রু নেই মণিমালার। প্রায় সারা রাত্রি মায়ের জ্বলন্ত দেহটাকে আগলে বসেছিল তিনজনেই। পুলিশ এসে ইনকোয়ারি করে চলে যায়। তারপর ডাক্তারের সার্টিফিকেট হাতে পেল। সকালের দিকে মায়ের দেহ নিয়ে যাওয়া হলো শ্মশানের উদ্দেশ্যে। দীর্ঘ মৃতদেহের লাইনের পরে যখন মায়ের জ্বলন্ত শরীরের দেহটা আবার আগুনের খাঁচায় ঢুকবে, তার আগেই মুখাগ্নি দিল মণিমালা, অনন্যা দুজনেই। তারপরে তো ঘণ্টাখানেকের সময় ছাই হয়ে বেরিয়ে এলো মায়ের শরীরের অংশ। সব কাজ শেষ করে একবার সবাই মিলে এলো মায়ের পুরো বাড়িটার সামনে। পুলিশে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে বাড়িটাকে। তদন্ত হবে আগুন লাগার কারণ। দিদি ও জিজুকে বিদায় দিয়ে একটা ট্যাক্সি ধরে যখন নিজের বাড়ি পৌঁছালো, তখন প্রায় রাত্রি 9টা। শান্ত ক্লান্ত শরীরটা গত রাতের পর থেকে জল স্পর্শ করেনি মণিমালা। সদর দরজায় হাত পড়তেই দরজাটা খুলে যায়। ভেজানো ছিল সদর দরজাটা। বাড়ির সদস্যরা একটু আঁচ করতে পারেনি মণিমালার নিস্তব্ধে প্রবেশের। কলিং বেল লাগানোর প্রয়োজন হয়নি। নিস্তব্ধে শরীরটাকে টানতে টানতে নিজের ঘরের দিকে নিয়ে যেতে যেতে শুনল শ্বশুর শাশুড়ির হাসির শব্দ। কি কারণে হাসছে এতটুকু জানার প্রবৃত্তি নেই তখন মণিমালার। নিস্তব্ধে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কানে এলো হাসি হুল্লোড়ের শব্দ একাধিক জনের। নিজের ঘরে দরজার পাশে এসে নিস্তব্ধতায় শুনতে থাকলো ভেতরের কথাগুলো। শ্যামল একাই নেই, সাথে আছে বিনোদ আর ননদ রাখি। নন্দায় বিনোদের সাথেই মদের উৎসব চলেছে। তিনজনের হাসিতে ফেটে পড়ছে ঘরের ভেতরে। কয়েকটা মিনিটে বুঝে গেল মায়ের হত্যাকারী কারা। নিস্তব্ধে পেছন ফিরল, উঠে গেল চিলেকোঠার ঘরে। আলো না জ্বালিয়েই অন্ধকারের মধ্যে হাতে এলো লম্বা নারকেল ছাড়ানোর দাটা। শক্ত হাতের মুঠোয় ধরে ফেলল দাটাকে। নেমে এসে আবার দাঁড়ালো নিজের ঘরের সামনে। চোখ দিয়ে তখন ঠিকরে বেরোচ্ছে আগ্নেয়গিরির সম জ্বলন্ত লাভা। থরথর করে কাঁপছে সর্বাঙ্গ। বিভৎস প্রতিশোধের জ্বালায় হাহাকার করছে অন্তরের ভিতরে। মায়ের হত্যাকারীরা উল্লাস মানাচ্ছে। এদের উল্লাস এখনই শেষ করতে হবে। দৃঢ় শক্ত হাতে দরজা ঠেলে ঢুকে গেল ঘরের ভেতরে। ভেতরে গিয়ে ছিটকেনি লাগিয়ে দিল মুহূর্তের মধ্যে, কেউ কিছু বুঝে ওঠার আগেই। দরজার ছিটকেনি দেওয়ার সময় ঘুরে দাঁড়িয়ে তিনজনকে সামনে দেখতে পেল মণিমালা। এই তিনজনই মায়ের হত্যাকারী। এদের নিস্তার নেই আজ ওর হাত থেকে। ততক্ষণে শ্যামল বিনোদরা দেখে ফেলেছে মণিমালাকে। ঘরের মধ্যে ঢুকে একটা বিকৃত হাসি হেসে উঠল মণিমালা। বলে উঠল, আমার মাকে হত্যা করে উৎসব মানানো হচ্ছে তোমাদের? ততক্ষণে শ্যামল দাঁড়িয়ে পড়েছে, বিনোদও দাঁড়িয়ে পড়েছে। দেখে নিয়েছে মণিমালার হাতে শক্ত করে ধরা নারকেল ছাড়ানোর দাটা। শ্যামল একটু হেসে মণিমালার দিকে এগিয়ে আসতেই প্রথম দাটা চালালো শ্যামলের গলায়। গলা অর্ধেকটা কেটে একদিকে ঝুলে পড়ল। ততক্ষণে পরিস্থিতি বুঝে গেছে ননদ আর নন্দাই। প্রথমে ছুটে দরজাটা খুলে দেয় ননদ রাখি। ঘর থেকে বেরিয়ে চিৎকার করে নামতে থাকে সিঁড়ি দিয়ে। পেছনে পেছনে বিনোদ। মণিমালা দাটাকে ধরে ঘুরে গিয়ে কোপ মারল বিনোদের পিঠে। বিনোদ তখনও দরজা দিয়ে পাটা বের করতে পারেনি। দরজার কাছে চিৎকার করে পড়ে গেল বিনোদের শরীরটা। পরক্ষণে আরেকবার দায়ের চোট মাথার মাঝখানে। নিমেষেই মাথাটা দুফাল হয়ে দুটুকরো হয়ে গেল। বিনোদের শরীরটাকে ডিঙিয়ে এক লাফে ছুটে গেল ননদের দিকে। রাখি তখন দৌড়ে সিঁড়ি দিয়ে নামছে। চিৎকার করতে করতে রাখির চিৎকারে শ্বশুর শাশুড়ি চলে এসে দাঁড়িয়ে গেছে সিঁড়ির সামনে। দা হাতে রক্তাক্ত অবস্থায় মণিমালার সামনাসামনি হয়ে যায় দুজনে। কিছু বলার আগে দুজনকে দুই কোপ দায়ের। ওখানে লুটিয়ে পড়ে বৃদ্ধ বৃদ্ধা। ততক্ষণে ননদ সদর দরজা খুলে পরিত্রাহী চিৎকার করে রাস্তায় বেরিয়ে পড়েছে। আশেপাশের লোকজন জড়ো হতে শুরু করেছে। রাখির চিৎকার শুনে হাতছাড়া হয়ে গেল আরেকটা অপরাধী। তবুও রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে পেছনে ধাওয়া করেছে ননদ রাখির। রাস্তায় লোকজন মণিমালার এই কালী মূর্তি দেখে সরে যাচ্ছে দূরে দূরে। ভয় এই বিকটালো রূপের সামনে আসতে তখন যে কেউ ভয় পাবে। রাখিকে ধরতে পারেনি মণিমালা। সামনে এসে গেছিল তখন নিকটবর্তী পুলিশ থানা। সেখানে ঢুকে গেছিল মণিমালা বড়বাবুর কাছে আত্মসমর্পণের জন্য। দুঃখ একটাই, থেকে গেল শেষ অপরাধী। শেষ করতে পারল না তাকে। সেই গ্লানি থেকে গেল তার মধ্যে। বাড়িতে যখন প্রবেশ করেছিল মণিমালা অবসাদ ক্লান্ত শ্রান্ত শরীরটাকে নিয়ে, মনের মধ্যে একটা কোণে একটু আশা ছিল শ্যামল যাই হোক এই কাজে যুক্ত নাও থাকতে পারে।
বাড়িতে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার চিন্তাটাই মাথায় এসেছিল তখন, কিন্তু বাড়িতে ঢুকতে দোতলায় নিজের ঘরের উৎসব চলছে এটা দেখে বুঝতে অসুবিধা হয়নি মণিমালার। নিজের পরিবারের ভেতরেই হত্যাকারী যখন বুঝে নিয়েছিল তখন আর মাথা ঠিক রাখতে পারেনি। নারকেল ছাড়ানোর দাটা হাতে পড়তেই একটা অলৌকিক শক্তি ভর করে গিয়েছিল মণিমালার উপরে। চোখের সামনে মায়ের আধজ্বলা শরীরটা তো নিজেই ধরেছিল মণিমালা, তার কোলেই তো প্রাণ ত্যাগ করেছিলেন তার মা। মায়ের সে বিভৎস দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠেছিল। হত্যাকারীদের দেখে নিজেকে শান্ত রাখা কঠিন হয়ে উঠেছিল, কিন্তু থানাতে এসে বসে যাওয়ার পরে সেই অলৌকিক শক্তি, সেই আবেগ, সব যন্ত্রণা একদম শান্ত হয়ে গিয়েছিল। থানার বড়বাবু রথিন ভৌমিকের কাছে নিজের দোষ স্বীকার করে নিয়েছিল, অকপটে একটা বিন্দুও লুকিয়ে রাখেনি। মায়ের জীবন্ত দগ্ধের জন্য দায়ী করেছিল পুরো পরিবারটাকে। তার কারণগুলো বলে গিয়েছিল রথিনবাবুর কাছে। রথিনবাবুও পোড় খাওয়া পুলিশ অফিসার, 50 ব্যক্তি। মণিমালার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে বুঝে গিয়েছিল কোথায় গলদ। একটা মমতা কাজ করেছিল রথিনবাবুর হৃদয়ে। কারণটা অবশ্যই আছে। একমাত্র 16 বছরের যুবতী মেয়ের আত্মহত্যা নাড়িয়ে দিয়েছিল সন্তানের আত্মহত্যার কারণ। রথিনবাবুর একমাত্র মেয়ে ছিল সুস্মিতা, পিতার বড় আদরের মেয়ে। মাতা পিতা দুজনেই বড় ভালোবাসত মেয়েকে। দেখতে অপরূপ সুন্দরী, সবে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজের অ্যাডমিশন নেওয়ার জন্য প্রস্তুতি করছে। ঠিক এমন সময় প্রেমে পড়ে গেল এক লম্পট ছেলের সাথে। প্রথম প্রেম, উঠতি বয়স, নিজেকে সামলে রাখার দায়িত্ব থেকে বোঝ শক্তি ছিল না। কয়েকদিনের প্রেম ভালোবাসায়, ভবিষ্যতের অফুরন্ত প্রতিশ্রুতিতে নিজের শরীর দিয়ে ফেলে সে লম্পটকে। আরও মাস 2 পরেই তার প্রতিফলন, প্রেগনেন্ট হয়ে পড়ে সুস্মিতা। বাড়িতে জানাজানি হয়ে যায়, ছেলেটাকে ছেলের পরিবারকে চাপ দেওয়া হয়, কিন্তু সবই বৃথা। পরিষ্কার অস্বীকার করে লম্পট ছেলে আর তার পরিবার। আপনার মেয়ে চরিত্রহীনা, সহ্য করতে পারে না সুস্মিতা। অনেক অনুনয় বিনয় প্রার্থনার পরও যখন কোনো ফল পেল না, তখন বেছে নিল পথ আত্মহননের। লম্পট ছেলেটি প্রত্যেকটি কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ রেকর্ড চেক করার পরে সাজাতো হয়ে যায়, কিন্তু মেয়েটিকে আর ফিরে পায় কি তারা? প্রশ্ন থেকেই যায় এক অভাগা বাবা মায়ের মনে। একদিন ভোরবেলায় অনেক ডাকাডাকির পরও যখন ঘুম ভাঙে না সুস্মিতার, তখন দরজা ভাঙতে হয়। দরজা ভাঙতে চোখের সামনে যা ভেসে ওঠে তা অত্যন্ত হৃদয় বিদারক। তার অতি প্রিয় কন্যা গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলছে। এ দৃশ্য কোনো মা বাবার পক্ষে সহ্য করা অসম্ভব, যেখানে অতি প্রিয় আদরের কন্যা বুকের ভিতর পাথর জমা রেখে হত্যাকারীর সন্ধান করে গিয়েছিল রথিনবাবু। পেয়েও ছিল খুঁজে অল রেকর্ড, হোয়াটসঅ্যাপ রেকর্ড, সব কিছু সার্চ করার পরে শাস্তিও দিতে পেরেছিলেন রথিনবাবুর মতো প্রচণ্ড প্রতাপী পুলিশ অফিসার। তবু কি ফিরে পেয়েছিলেন নিজের আদরের কন্যাকে? প্রশ্ন থেকেই যায়। আর তাই মণিমালার মুখের মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়েছিল নিজের মেয়ের। আজকে যদি তার মেয়ে মণিমালার মতো শক্ত হতো, তাকে এইভাবে মরতে হতো না। যতদিন পুলিশ কাস্টাডিতে ছিল মণিমালা, একটা পিতার স্নেহ কাজ করেছিল রথিনবাবুর কারণে। চেষ্টা করেছিল কেসটা অনেকটা সহজভাবে লিপিবদ্ধ করার। অনন্যা, বিকাশ অনেক বুঝিয়েছিল মণিমালাকে উকিল নেওয়ার জন্য, কিন্তু মণিমালা অনড় ছিল। বলেছিল, পরিষ্কার কেস, এতে লুকোনোর তো কিছু নেই। আমি হত্যা করেছি হত্যাকারীদেরকে। আমি তো নিজের দোষ স্বীকার করে নিয়েছি, অ্যাডভোকেটের জন্য পয়সা খরচ করব কেন? অনেক বুঝিয়েও যখন পারেনি অনন্যা, তখন রথিনবাবু দ্বারস্থ হয়েছিল। বলেছিল, আমার বোন খুব জেদি, এত অল্প বয়সে এত জেদ করা উচিত নয়। তবুও কেন জানি না ওর জেল খাটা আর এই হত্যা করাটা আমি মেনে নিতে পারছি না। নিজের জীবনটাও তো পুরো নষ্ট হয়ে গেল, সেটাও তো নিজেই বুঝল না। রথিনবাবু বুঝিয়েছিল, এই রকম তেজস্বিনী মেয়ে হাজারে নয়, লাখে নয়, কোটিতেও একটা পাওয়া যায় কিনা সন্দেহ। এত তেজ সাধারণ মেয়েদের মধ্যে পাওয়া যায় না। মণিমালার তেজের 100 ভাগের 1 ভাগও যদি আমার মেয়ের মধ্যে থাকতো, আমার তো সেটাই দুঃখ থেকে গেল। তবুও বলবো, আমি সাথ দেব মণিমালার, ওর ভেতরের আমি আমার মেয়েকে দেখতে পেয়েছি। প্রায় 7-8 মাস কেস চলার পরে নিয়ে যাওয়া হয় সেন্ট্রাল জেলে সাজা পাওয়ার পরে। কেস চলাকালীন রথিনবাবু সবসময় উপস্থিত থেকেছে কোর্টের তারিখগুলোতে। সেন্ট্রাল জেলে যাওয়ার 1 বছরের মাথায় রথিনবাবু অনেক চেষ্টা করে সেন্ট্রাল জেলে পোস্টিং নিয়ে নেন, কারণ একটাই, মণিমালা। জেলের পরিবেশে থেকে সুস্থ মানসিকতায় থাকার জন্য একটা অভিভাবকের দরকার। সেটার জন্যই রথিনবাবুর এই পদক্ষেপ।
চলে আসেন নিজের বদলি নিয়ে। জেলের ভিতর অন্য কোনো কয়েদি মণিমালাকে ঘাটাতো না। বড় একটা 4টে খুন করা আসামি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেই আন্দাজ করে। মেয়েদের জেলের ভিতর খেলাধুলাতেও অংশ নিতে হতো তাদের ইচ্ছা মতো। তবে খুনি দাগি আসামিদের খেলাধুলায় অংশ নেওয়া বারণ ছিল। কিন্তু রথীনবাবু এসে মণিমালাকে খেলাধুলায় অংশ নিতে সাহায্য করেন নিজের এখতিয়ারে রেখে। জেলের ভেতরে যতই দাগি আসামি হোক না কেন, মণিমালা একদম শান্ত হয়ে গিয়েছিল জেলে থাকাকালীন। নিজের মধ্যেই থাকতো বেশিরভাগ সময়, কারোর সাথে সখ্যতার চেষ্টাটুকুও করেনি। রথীনবাবু আসার পরে যখন খেলাধুলা করতে বলেন তখন উৎসাহ পায়। খেলাধুলোই তো ছিল মণিমালার জীবন। জেলের মধ্যে মেয়েদের ভলিবলটাই বেশি খেলা হতো, মাঝে মাঝে কবাডি হয়ে যেত। সবটাতেই আগে থাকতো মণিমালা। 2 বছর যখন শেষ হতে চলেছে মণিমালার, জেলের দিক দিয়ে ওর ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয়। তাতে ওর স্বভাব চরিত্র, জেলের ভেতরের জীবনযাপন এর জন্য উচ্চতর পর্যায়ে লেখা হয় রথীনবাবুর কারণে। পরে মণিমালাকে জেলের নার্সিং সাইডে দেওয়া হয়। মাঠে কাজ করার থেকে জেলের হাসপাতালে কাজ করা অনেকটা হালকা ছিল। খাওয়া দাওয়া ভালো, কাজ অনেক সহজ। প্রায় দেখা হতো রথীনবাবুর সাথে। কখনো সখনো নিজের বাড়ি থেকে খাবার এনেও খাওয়াতো মণিমালাকে। স্পষ্টই বোঝা যেত রথীনবাবুর জন্য জীবনটা অনেকটা সহজ হয়ে গেছিল জেলের প্রাচীরের ভেতরের জীবনযাত্রা। মণিমালা জেল কাস্টাডি যখন 4 বছর আছে, তখনই রথীনবাবুর রিটায়ারমেন্ট হয়। রিটায়ারমেন্টের পরেও সস্ত্রীক রথীনবাবু জেলে দেখা করে যেতেন প্রায়ই। নিজের হাতে বসিয়ে খাইয়ে দেওয়া তো ছিলই, তার সাথে আবার একটা বিষয়ে উদ্যোগ নিয়েছিলেন উনি। ওর মায়ের জমিটায় একটা পরিকল্পনা দিয়েছিলেন রথীনবাবু তাকে। শুনতেই একদম উৎসাহিত হয়ে উঠেছিল মণিমালা। মায়ের জমিটায় নতুন করে একটা পাকা ঘর তৈরি করার, আর সেটার একটা অংশে থাকবে ফুটবলের কোচিং সেন্টার, কেবলমাত্র মেয়েদের জন্য। অপরদিকে থাকবে ফুটবলে উৎসাহিত মেয়েদের পড়াশোনার ব্যবস্থা। দোকান ঘরটায় খেলাধুলার সামগ্রী দোকান তৈরি হবে। মণিমালা বলেছিল, কাকু এত টাকা কোথা থেকে আসবে? সস্নেহে মাথায় হাত বুলিয়ে দিয়েছিল রথীনবাবু। সেই চিন্তা তোকে করতে হবে না মা, তোর কাছে তো এখন অনেক টাকা, জানিস? কেন একবার চিন্তা করে দেখেছিস? আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে মানুষটার দিকে। এক সময় বলে ওঠে, আমার কাছে টাকা? কোথা থেকে আসবে আমার কাছে টাকা? কেন তুই জানিস না? তোর শ্বশুর বাড়ির একমাত্র উত্তরাধিকারী তো এখন তুই। তোর ননদ আত্মহত্যা করেছে, জানিস? তোর কাছে এই খবর দেওয়া হয়নি। আনন্দে রথীনবাবুকে জড়িয়ে ধরে মণিমালা। আমি আজকে সত্যি খুব খুশি কাকু। তুমি না থাকলে হয়তো আমার জীবনের ধারাটাই পাল্টে যেত। আর আমার শেষ অপরাধীটা যে মৃত্যুবরণ করেছে স্বইচ্ছায়, তাতে আমার মায়ের প্রতিশোধ পূর্ণ হয়ে গেল। কালকে যারা আমার মায়ের সম্পত্তি লোভ দেখছিল, আজ তাদের পুরো সম্পত্তি আমার আছে। ঈশ্বরের কি খেলা বুঝতে গেলে জীবন পার হয়ে যাবে। মণিমালার শ্বশুর বাড়িটা বিক্রি করা হয়, প্রায় 1,70,00,000 টাকা পাওয়া যায় ওই বাড়িটা বিক্রি করে। সেই টাকায় রথীনবাবু আর মণিমালার তত্ত্বাবধানে শুরু হয় মণিমালা স্বপ্নের প্রকল্প। মণিমালা জেলের মেয়াদ যত কমে আসছিল, ততই শীঘ্রই তৈরি হচ্ছিল স্বপ্নের প্রকল্প। এখন খালি উদ্বোধনের অপেক্ষায়। যেদিন মণিমালা জেল থেকে ছাড়া পাবে, তারই হাতে হবে এই স্বপ্নের প্রকল্প উদ্বোধন। অবশেষে আজ সেই দিন, 14 বছরের সশ্রম কারাদণ্ডের মুক্তির দিন এসে উপস্থিত হলো মণিমালার জীবনে। জেলের বাইরে এসে আকাশের দিকে 2 হাত তুলে বুক ভরে দীর্ঘশ্বাস নিয়ে এগিয়ে চলল জেলের শেষ প্রান্তিক গেটের উদ্দেশ্যে। গেটের বাইরে তখন অপেক্ষা করছে অসংখ্য মেয়ে, তার সাথে সস্ত্রীক রথীনবাবু, আর আছে অনন্যা, বিকাশ, ওদের সাথে ছেলে। ফুলমালায় স্বাগত করা হয় মণিমালাকে। যে মেয়েরা এসেছিল তাদের বেশিরভাগই ফুটবলের শিক্ষার প্রার্থী। সদল বলে এগিয়ে চলল নিজের স্বপ্নের প্রকল্পের দিকে মণিমালা। গাড়ি থেকে যখন নামলো প্রকল্পের সামনে, বিস্ময় হয়ে খানিকক্ষণ দেখতে থাকলো স্বপ্নের প্রকল্পকে। স্বপ্নের প্রকল্পের নাম দেওয়া হয়েছে মায়ের নামের শকুন্তলা ফুটবল কোচিং ক্লাব। একান্ত ইচ্ছাটা ছিল মণিমালার। আজ মনে হলো মণিমালার মায়ের হত্যাকারীদের প্রকৃতপক্ষে সাজা দিয়েছে নিজের হাতে। যারা একদিন মায়ের ঘরটা কেড়ে নিতে চেয়েছিল লোভের বশে, আজ তাদেরই ঘর বাড়ি বিক্রি করে সেই মায়ের বাড়িতেই তার স্বপ্নের প্রকল্প গড়ে উঠেছে। 2 চোখ বেয়ে তখন আনন্দের অশ্রু বয়ে চলে মণিমালার। গল্পটি আপনাদের কেমন লাগলো একটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।